কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় শিল্প প্রতিষ্ঠানে হামলার বড় কোনো খবর পাওয়া যায়নি। তাই এই খাত এই অস্থিরতায় কতটা ক্ষতির শিকার হয়েছে তার স্পষ্ট কোনো ছবি নেই। কিন্তু উৎপাদনমুখী এই শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই। আর এর কারণ শুধু অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক পণ্য পরিবহন বন্ধ থাকা নয়, ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়াও। যেমন সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড নামে দেশের চামড়া প্রক্রিয়াজাত করা একটি কোম্পানি এই অস্থিরতার মধ্যে ক্রেতাদের সঙ্গে শুধুমাত্র যোগাযোগ চালিয়ে নিতে না পারায় $2 লাখ একটি ক্রয় চুক্তি করতে ব্যর্থ হয়েছে। কোম্পানির পরিচালক একই সঙ্গে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতির অনুমান, সার্বিকভাবে এ কয়দিনে চামড়া শিল্পের ক্ষতি প্রায় $35 লক্ষ। আমরা ইন্টারন্যাশনাল কল করেও কথা বুঝতে পারি না, কারণ কল গিয়েছে কিন্তু আমরা কথা ক্লিয়ারলি বোঝা যায় নাই, যার কারণে আমাদের এই মুহূর্তে যে অর্ডারগুলি ছিল এগুলি আমরা কনফার্ম করতে পারিনি। আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ এগুলি পিক আপ করে নিয়েছে। সব মিলিয়ে আমাদের যে একটা যে রপ্তানির যে লক্ষ্যমাত্রা, এটা আমার কাছে মনে হয় যে ভালোই একটা বাধার সম্মুখীন হবে। বস্তুত চলমান অস্থিরতায় সামগ্রিকভাবেই সব ধরনের শিল্পই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে আমদানি রপ্তানিমুখী শিল্প, রেমিটেন্স নির্ভর সেবা প্রতিষ্ঠানগুলো এবং দেশের প্রতিষ্ঠিত বিদেশি বিনিয়োগ নির্ভর ব্যবসাগুলো। ফরেন ইনভেস্টর্স চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকির পর্যবেক্ষণ, নতুন এই পরিস্থিতির কারণে ক্ষতির পরিমাণ প্রায় $10 বিলিয়ন, যা দেশের বাজেটের 8 ভাগের 1 ভাগ। মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই সভাপতি বলছেন, বিদেশি বিনিয়োগকারীরা পরিবর্তিত এই পরিস্থিতিতে সংশয়ে পড়েছেন। একটা এফডিআই যখন কেউ যখন ইনভেস্ট করে বিদেশে, সে তো দেখে যে ওই দেশটা পলিটিক্যালি স্টেবল কিনা। যদি এই ধরনের একটা আনস্টেবল সিচুয়েশন হয়, তখন তো যারা ইনভেস্ট করার চিন্তাও করেছে তারাও একটু শেকি হয়ে যায়, তারাও 2-3 করে চিন্তা করে যে আমি কি করব না। সো আমাদের যে আনরেস্ট এই চলছে, এটা তো একটু তো হলেও ডিসকারেজ করছে আমাদের ইনভেস্টরদেরকে। সো বাংলাদেশে বেশ কিছু বিপিও কোম্পানি আছে যারা হয়তো রেজিস্টার্ড হতো আমেরিকাতে বা ইউরোপে, কিন্তু তাদের একটা বড় কাজ বাংলাদেশ থেকে হয় এবং হেডকোয়ার্টার বাংলাদেশে, ঢাকায়। আমি অ্যাটলিস্ট 3টা কোম্পানির কথা জানি যারা ডিসাইড করেছে এই ইন্টারনেট ব্ল্যাকআউটের পরে যে তারা বাংলাদেশে আর তাদের হেডকোয়ার্টার রাখবে না। সংশ্লিষ্টদের কথা এটা স্পষ্ট, সপ্তাহব্যাপী ইন্টারনেট সংযোগ না থাকা কিংবা বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকা কিংবা চলমান অস্থিরতা বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের মনে নতুন একটি ধারণা তৈরি করতে পারে। কিন্তু এটাও তো ঠিক, ভিন্ন একটি দেশে বিনিয়োগ করে ব্যবসা পরিচালনা করার সিদ্ধান্ত রাতারাতি হয় না। প্রশ্ন হলো, এর আগেও কি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ পরিস্থিতি সন্তোষজনক ছিল? বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া 2023-24 অর্থ বছরের 11 মাসের তথ্যে দেখা গেছে, জুলাই থেকে মে মাস পর্যন্ত আগের অর্থ বছরের চেয়ে 6.5% কমেছে বিদেশি বিনিয়োগ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের প্রতিবেদন অনুযায়ী এই প্রবণতা আরও নেতিবাচক। বিশ্ব বিনিয়োগ রিপোর্ট বলছে, 2023 সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেছে 14%, যদিও ওই বছরে বৈশ্বিক বিদেশি বিনিয়োগ প্রবাহ 2% কমেছে বলে উল্লেখ করা হয়। কিন্তু যেখানে 2022 সালের রেকর্ড $348 কোটি বিনিয়োগ এনে 45টি স্বল্পোন্নত দেশের মধ্যে তৃতীয় অবস্থানে ছিল বাংলাদেশ, সেখানে অস্থিতিশীল প্রবণতা কেন? বিশেষ করে যেখানে বিশেষ 100টি অর্থনৈতিক অঞ্চল কিংবা দেশে দেশে বাংলাদেশের পক্ষ থেকে বিনিয়োগ আকর্ষণের বিভিন্ন কর্মসূচি চলমান। এই অর্থনীতিবিদের মতে, সরকারের নীতি দুর্বলতা সহ এর পেছনে দায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অদক্ষতা। আমরা অবকাঠামো তৈরি করছি, আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করছি, কিন্তু আসলে বিনিয়োগকারীরা কি ভাবছেন? আমরা যদি একগুচ্ছ নীতি নিয়ে বসে থাকি এবং তারা আসার পরে যদি দেখে যে না, এই নীতির কোনো কিছু বাস্তবায়ন হচ্ছে না, বা এই নীতিগুলোর ভাষা এমন যে মনে হচ্ছে যে খুব এটা আকর্ষণীয় জায়গা বাংলাদেশ, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা তাদের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রচুর ডিলে হচ্ছে, তাদের খরচ অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা হতাশ হবেন। অন্যদিক দিয়ে আমাদের যারা প্রতিযোগী দেশ, বিশেষ করে ভিয়েতনাম, সেখানে সব কিছুই সহজ, একমাত্র অথরিটি হচ্ছে বিডা। তো এই একমাত্র অথরিটির কাজও তো সেরকম আসলে ডাইনামিক হতে হবে। এখন তারা যদি অফিসে বসে থাকেন, তাহলে সেক্ষেত্রে আসলে বিনিয়োগ আসবে না। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুসারে বিদেশি বিনিয়োগের নেতিবাচক প্রবণতার মধ্যেই বাংলাদেশে বিনিয়োগকারী শীর্ষ দেশ নেদারল্যান্ডস। দেশটি 2023 সালের পর বাংলাদেশে প্রায় $36.70 লাখ বিনিয়োগ করেছে। এরপরেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। আজহার লিমন, এখন, ঢাকা।